যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে এই ঘটনার রিকনস্ট্রাকশন হয়েছে সেখানে, সুতরাং ওই কলেজ অর্থাৎ কসবা থানার অন্তর্গত সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুম অবশ্যই খুলতে হয়েছিল এবং কী রকম কী ঘটনা ঘটেছে ইত্যাদি ইত্যাদি পুরো বিষয় পুঙ্খানুপুঙ্খ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজকে এই ঘটনার পুনর্নির্মাণ হয়েছে এবং এই সংক্রান্ত কি আপডেট খবর আছে এই মুহূর্তেই, সেখানকার সিচুয়েশনই বা কীরকম? দেখো, ভোর 4টের সময় অভিযুক্তদেরকে নিয়ে প্রিজন ভ্যানে করে কসবা ল কলেজে চলে আসেন তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও প্রমিত, জয়ীব এবং গার্ড পিনাকি, এই কজনকে নিয়ে তদন্তকারী আধিকারিকরা চলে আসেন ইউনিয়ন রুম থেকে গার্ড রুম। এবং এই যে নির্যাতিতা বয়ানে বলেছিল যে তাকে টানতে টানতে টেনে হিজড়ে ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়েছিল এবং সিসিটিভি ফুটেজের তথ্য, সেই তথ্য বিশ্লেষণ করেছে লালবাজারের সিট। এবার এটার রিকনস্ট্রাকশন হলো, পুনর্নির্মাণ হলো। ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত 4 ঘন্টা পুনর্নির্মাণ হয়েছে। ঘটনার দিন গার্ডকে কি বলেছিলেন মনোজিৎ মিশ্র সেটা তাকে আবার বলতে বলা হয়। এরপর যখন গার্ড রুমের ভেতরে মনোজিৎ বা তার সাকরেদরা চলে গেলেন বা ওই নির্যাতিতাকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হলো, লক করে দেওয়া হলো রুম। বাইরে গার্ড কি করছিলেন, কেন তিনি তথ্য গোপন করেছিলেন, তিনি সরাসরি কেন পুলিশকে ফোন করেননি বা কলেজ কর্তৃপক্ষকে জানাননি, এই বিষয়গুলো যেমন ছিল, একই সঙ্গে মনোজিতের ভূমিকা কি ছিল, জয়ীব এবং তার আরেক সহযোগী প্রমিত তারা কেন ভিডিও করছিল, এবং যখন শ্বাসকষ্টে জর্জরিত হয়ে ওই নির্যাতিতা বলে যে তার দম বন্ধ হয়ে আসছে, তাকে কেউ ইনহেলার দিক, তখন জয়ীব পাশেরই দোকান থেকে চলে যান ইনহেলার কিনতে এবং ইনহেলার কিনে ইউপিআই পেমেন্ট করে ইনহেলার নিয়ে এসে আবার গার্ডরুমের তালা লক করে দেওয়া হয়। ইনহেলার নিয়ে খানিকটা সুস্থ বোধ করে ওই নির্যাতিতা, তারপর আবার লাগাতার তাকে ধর্ষণ শুরু করে মনোজিৎ। এমনই কিন্তু নির্যাতিতা বয়ানে বলেছিল। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু তথ্য মিলে যাচ্ছে। তাই এর আগে আমরা দেখেছি যে একদিকে অপহরণের ধারা সংযুক্ত হয়েছে বিএনএস 170, 140, 142, আবার অন্যদিকে আমরা দেখেছি ধর্ষণের মামলা সংযুক্ত হয়েছে। পুলিশ চাইছে তদন্তের জালকে এবার গুটিয়ে ফেলে চার্জশিট তৈরি করতে এবং তার জন্য তারা দ্রুত তদন্তের অগ্রগতি চাইছে। সিট গঠন হয়েছে, তদন্ত চলছে, অভিযুক্তরা পুলিশের নাগালেই রয়েছেন, শুধু তথ্য বিশ্লেষণ করে দেখা এবং সেই অনুযায়ী এগোনো তদন্ত প্রক্রিয়াকে। এ কারণেই এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করা হলো এবং একেবারে ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে ঠিক 25শে জুন সন্ধ্যেবেলা কী কী ঘটেছিল রাত 10টা পর্যন্ত প্রতিটা অভিযুক্তদেরকে অভিনয় করে দেখাতে বলা হয় এবং এই বিষয়টা পুলিশ কিন্তু ভিডিও রেকর্ডিংও করেছে এই পুনর্নির্মাণ এবং তারপর তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। প্রবীর, এই 4 অভিযুক্তের মধ্যে একজন অর্থাৎ পিনাকি, যিনি গার্ড ছিলেন, নিরাপত্তারক্ষী, তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং পেশ করে আবার নিজেদের হেফাজতে নিতে চাইবেন পুলিশ, কারণ তার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে ক্ষুব্ধ রয়েছে যে যখন ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে এনে তালা লক করে দিয়ে ভেতরে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, একজন মহিলাকে আটকে রেখে 3 জন পুরুষ সেখানে দাপট দেখাচ্ছেন, কেন গার্ড কাউকে জানাননি, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে প্রবীর একেবারে পুলিশের তদন্তে অন্যতম বিষয়। তথ্য গোপন করার চেষ্টা করেছিলেন এবং অপরাধীদেরকে বা অভিযুক্তদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছিলেন ওই গার্ড, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে আলিপুর কোর্টে 2:30টার সময় অভিযুক্ত পিনাকিকে প্রবেশ করানো হবে এবং তাকে হেফাজতে চাওয়া হবে। অন্যদিকে মনোজিৎ মিশ্র এবং সেই সঙ্গে প্রমিত এবং জয়ীবকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের তরফে। আজকে লালবাজারের শীর্ষ কর্তারা তাদেরকে ইন্টারোগেশন করবেন এবং ইন্টারোগেশন করবেন তারা ওই সিসিটিভি ফুটেজ, ঘটনার দিন আগে এবং ঘটনার পরে 7 ঘন্টার সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ, নির্যাতিতার এফআইআরে বয়ান এবং গোপন জবানবন্দি, এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে ইন্টারোগেশন প্রক্রিয়া চলবে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। প্রবীর, তদন্তের অনেকগুলো স্টেপ আছে সুচারু। প্রথমত সিসিটিভি যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে, সেই সিসিটিভিগুলোকে দেখিয়ে এবং যারা অভিযুক্ত তাদের 4 জনকে এক টেবিলে বসিয়ে যে দেখো কখন কোথায় কি কি হয়েছে এবং কেন গিয়েছিলে, এটা একটা রকম দিক। আর একটা দিক হলো ওই যে মহিলা যে ছাত্রীটি অভিযোগ করেছেন তার যে মেডিকেল টেস্ট, সেইখানে যে সমস্ত কিছু
আছে আঁচড়ের দাগ, কামড়ানোর দাগ, দাঁতের দাগ, এইগুলো কার এবং কার, এইগুলোও কিন্তু পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ এবং তারপরে সেগুলিকে তখন আদালতে তো এগুলোকে দিতে হবে। পুলিশ এই তথ্য প্রমাণগুলো জোগাড় করার চেষ্টা করবে, এটাও কিন্তু তদন্তের আর একটা দিক। এবং তুমি যেমনটা বললে পিনাকে, কিসের জন্য তিনি অভিযোগ জানাননি, কার ভয়, কিসের ভয়? তবে কি আগে থেকে এখানেও কিছু টাকা পয়সার লেনদেন ছিল, ওই ছাত্র ভর্তির মতন, যেটা আগেই একজন ছাত্র ব্যাকডোর দিয়ে প্রবেশ করেছিলেন? সুচার, একদম তাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করলে। প্রথমে বলি যে টেকনিক্যাল এভিডেন্স, সেই এভিডেন্সকে বারবার অপরাধীদের সামনে রাখা হচ্ছে, অভিযুক্তদের সামনে রাখা হচ্ছে এবং তাদেরকে দেখানো হচ্ছে যে তারা যেটা বলেছিল। কারণ প্রথম দিকে কিন্তু মনোজিৎ মিশ্র, প্রমিত বা জয়ীব তারা পুলিশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছিল, তদন্ত প্রক্রিয়াকে ভুল পথে চালানোর চেষ্টা করছিল মিস ইনফরমেশন দিয়ে। এরপরে কিন্তু টেকনিক্যাল এভিডেন্সকে পুলিশ সামনে রাখে, ঘটনার দিনে সিসিটিভিকে দেখানো হয়, তাদের টাওয়ার লোকেশন দেখানো হয়, এই সমস্ত কিছু যখন দেখানো হয় তখন কিন্তু সত্য আসতে শুরু করে, তারা বলতে শুরু করে এবং বয়ান ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে। ফলে এক্ষেত্রে টেকনিক্যাল এভিডেন্স বা সার্কামস্টান্সেস এভিডেন্স যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে যে কথা তুমি বললে মেডিকেল রিপোর্ট, একেবারে মনোজিতের গলায় যে আঁচড়ের দাগ পাওয়া গেছে, তাদের দেহ বা ত্বক বা দেহ রস, এই সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গেছে মনোজিৎ মিশ্রের যে মেডিকেল রিপোর্ট। ফলে মেডিকেল রিপোর্ট বলে দিচ্ছে মনোজিৎ ওই জঘন্য কাণ্ডে, ধর্ষণের মতো কাণ্ডে লিপ্ত ছিল এবং যে কারণে পুলিশ কিন্তু এই তদন্তের জালকে দ্রুত গোটাতে চাইছে। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা, এই গার্ডের ভূমিকা এবং অন্যান্য সহযোগীরা, তাদেরকেও কি কোনো হুমকি দিয়েছিল মনোজিৎ? তার জন্য তারা এই ভিডিও করছিলেন? তারা কেন এই ঘটনার সাক্ষী থাকতে চেয়েছিলেন এবং কেন সহযোগিতা করছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রবীর, ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।